হেই, কি খবর সবার? আমি দীপ দুর্লভ। সো আজকে মেইনলি আমরা মারাত্মক প্রশ্ন ৩ সলভ করব। সো এই কোয়েশ্চেনটা একটু কঠিন লাগতে পারে অনেকের কাছে বা কমপ্লেক্স লাগতে পারে। কিন্তু বাস্তবে এটা কোনো কমপ্লেক্স কোয়েশ্চেন না। এটা মেইনলি বেশ কয়টা কনসেপ্টের সংমিশ্রণ। সো আমরা ১ম এ মেইনলি পয়েন্ট আউট করব যে কোন কনসেপ্টের ভিত্তিতে এই কোয়েশ্চেনটা বানানো হইছে এবং তারপর আমরা যেটা দেখব যে কনসেপ্টগুলো হালকার উপর জেনে কোয়েশ্চেনটা কিভাবে সলভ করতে হয় সেটা শিখব। তবে খুব ডিটেলসে আমরা আসলে করতে পারবো না, বুঝতেই পারতেছো। কারণ খুব ডিটেলসে যদি আমরা করতে চাই সেই ক্ষেত্রে আমাদের একটা ৪ ঘন্টার ভিডিও লাগবে। আর আমরা মোটামুটি জানি যে তোমরা অনেক বেশি অলস। সো আল্টিমেটলি ৪ ঘন্টা কেন, তোমরা ১ ঘন্টার ভিডিও হলেও দেখবা না। সো আমি সর্বোচ্চ চেষ্টা করব যতটুকু শর্টে বানানো যায় ভিডিওটা। ওকে, সো শুরু করি। সো এই কনসেপ্টটা বুঝতে হলে প্রথমে আমাদের জানতে হবে ভেক্টর এবং স্পেসিফিকভাবে উপাংশ। ভেক্টর উপাংশ কি জানতে হবে, উপাংশ কখন ইউজ করি, কেন ইউজ করি এটা বুঝতে হবে। দেন আমাদের জানতে হবে রকেট সায়েন্স, যেটা হচ্ছে আমার নিউটনের দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্রের একটা কম্বিনেশন কাইন্ড অফ। ঠিক আছে, এই দুইটা সূত্র থেকে মূলত রকেট সায়েন্সের যে ব্যাপারটা আছে বা রকেটের যে থিওরিটা আছে আমাদের বইয়ে আছে, দেখছি আমরা অনেকেই পড়ছি। সো এই থিওরিটা এক্সপ্লেন করা যায়। সো আমরা এই দুইটা বিষয় হালকার উপর একটা রিক্যাপ করব। দেন ফাইনালি আমাদের জানতে হবে যে জিনিসটা আমরা প্রায় অনেকেই ভয় পাই, সেটা হচ্ছে ঘর্ষণ। সো ঘর্ষণে কমপ্লেক্সিটিটা কোথায় এটা ফার্স্টে বুঝতে হবে, যে ঘর্ষণ কেন এত আমরা গোলায় যাই। এর পিছনে একটা রিজন হচ্ছে ঘর্ষণ বলটা কোন দিকে ক্রিয়া করে আমরা একটু বুঝি। ধরো যে গাড়িটার গতি এই দিকে, তাহলে ঘর্ষণ বলটা কোন দিকে ক্রিয়া করবে, উল্টো দিকে। এবং মজার বিষয়, এই ঘর্ষণ বলের মান এই বরাবর থাকা কোনো ভেক্টরের উপর ডিপেন্ড করে না। এই ঘর্ষণ বলের মান ডিপেন্ড করে এর সাথে লম্ব বরাবর থাকা একটা ভেক্টরের দিকে, ভেক্টরের উপর, যেটাকে বলা হয় হচ্ছে আর বা ভূমির প্রতিক্রিয়া বল। ঠিক আছে, এই ভূমির প্রতিক্রিয়া বল যেটা ঘর্ষণের সাথে লম্ব, তার উপর ডাইরেক্টলি ঘর্ষণ বলটা ডিপেন্ড করে। যে কারণে আমরা অনেক ক্ষেত্রে এই ঘর্ষণের অঙ্ক সলভ করতে চাই কনফিউজড হয়ে যায়। ঠিক আছে, সো আমরা আজকে ব্যাপারটা ফুল ভালোভাবেই বুঝবো, তোমাদের কোনো টেনশনের কারণ নাই। তো আপাতত আমরা ধীরে ধীরে ভেক্টরের কনসেপ্ট থেকেই শুরু করি। সো প্রথমে আমাদের ঠিক ভেক্টর না, প্রথমে আমাদের রকেটের যে কাহিনীটা সেটাই মূলত লাগবে প্রথমে। আমরা দেখি যে এখানে বলা আছে যে একটা ছিদ্র থেকে, তাই না, একটা ছিদ্র থেকে বা একটা লিকেজ থেকে তোমার কিছু পরিমাণ গ্যাস হচ্ছে নির্গত হচ্ছে। ওকে, এই বরাবর হচ্ছে কিছু গ্যাস নিঃসরণ হচ্ছে। নিঃসরণ তো আমরা বুঝি কেমিস্ট্রির বিষয়। সো এই গ্যাস নিঃসরণের একটা বেগ দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে, যেটা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি। আর বলা আছে যে একটা নির্দিষ্ট হারে গ্যাসটা নির্গত হচ্ছে। কিসের হার? ভর পরিবর্তনের হার, বেগের হার না, বা সরণ পরিবর্তনের হার না। বেগ মানে কি? সরণ পরিবর্তনের হার। কিন্তু দেওয়া আছে ভর পরিবর্তনের হার, যেটাকে আমরা ডিএমডিটি আকারে জানি। ওকে, সো যারা যারা এই জিনিসটা বুঝি না তাদের জন্য একটু বলি যে এই ফুল কনসেপ্ট হচ্ছে নিউটনের সেকেন্ড লর উপর ডাইরেক্টলি ডিপেন্ড করে। নিউটনের যে সেকেন্ড ল, ঠিক আছে, এই লটা কি বলে? বলে যে ভরবেগ পরিবর্তনের হার কি? বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, তাই না? বস্তুর ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং এখানে একটা সমানুপাতিক ধ্রুবকও থাকে, আমরা দেখছি, যেটাকে নর্মালি কে ধরা হয়, কিন্তু কে এর মানটা কোইন্সিডেন্ট ঠিক বলা যায় না, বাট কোনো একটা কারণে আমরা ধরে নিলাম কোনো একটা কারণে কে এর মানটা ১। ঠিক আছে, সো আলটিমেটলি দেখা যাচ্ছে যে কে যেহেতু ১, তার মানে ভরবেগ পরিবর্তনের হার বলের সমানুপাতিক না, সমানই হয়ে যাচ্ছে নিউটন এককের ক্ষেত্রে। ওকে, এটুকু হয়ে গেছে, আমরা সবাই বুঝতে পারছি। এখন কথা হচ্ছে ভরবেগ পরিবর্তনের হার মানে কি? ভরবেগ পরিবর্তনের হার মানে ডেল পি দ্বারা ভরবেগের পরিবর্তন বোঝায়। এই যে ডেল মানে পরিবর্তন, আর হার মানে অলওয়েজ মনে রাখবা সময় বোঝায়। তো এখন ভরবেগের পরিবর্তন কিভাবে হইতে পারে? ধরলাম ঘটনার শেষে ভরবেগ হইছে এম এফ, আর ঘটনার আগে বেগ ছিল ভি। সরি, ঘটনার শেষে ভরবেগ, ঘটনার শেষে ভর হচ্ছে এম এফ, আর ঘটনার শেষে বেগ হচ্ছে ভি। তার মানে ঘটনার শেষে ভরবেগটা কত হবে? এম এফ ভি। সেমভাবে ঘটনার আগে ভর ছিল এম আই, আর বেগ ছিল ইউ। ঠিক আছে, তার মানে ঘটনার আগে ভরবেগ কত হবে? আগের ভর ইন্টু আগের বেগ, এম ইউ, তাই না, এম আই ইউ, তাই না, ডিভাইডেড বাই টি, এটাই হার হার, তাই না। টি দ্বারা ভাগ করছি আমরা কেন? হার বুঝাইতে।
আর ডেল মানে আরও একটা জিনিস অলওয়েজ মনে রাখবা, আমি এই জিনিসটা মনে হয় অলরেডি অনেকগুলো ভিডিওতে বলছি, যে ডেল মানে 95% ক্ষেত্রে বোঝায় শেষ থেকে আদিটা বিয়োগ। ঠিক আছে, আর একটু ছোট্ট রিক্যাপ। ডেল পি মানে ভরবেগের পরিবর্তন। সো শেষ ভরবেগ থেকে আমরা আদি ভরবেগের বিয়োগ করতেছি। শেষ ভরবেগ পাচ্ছি আমরা শেষ ভরের সাথে শেষ বেগ গুণ করে, আদি ভরবেগ পাচ্ছি আমরা আদি ভরের সাথে আদি বেগ গুণ করে, এবং লাস্টে টি দ্বারা ভাগ করে আমরা বের করে আনতেছি হার। ওকে, তো এটা হচ্ছে মেইনলি সবচাইতে জেনারেলাইজড ভরবেগের পরিবর্তনের হারের সূত্র। ঠিক আছে, সবচাইতে জেনারেলাইজড, এটা দ্বারা সবগুলা মিলবে। কিন্তু কিন্তু বাস্তব জগতে যেটা ঘটে যে বা আমরা যে সচরাচর যেটা দেখি, যে একটা নির্দিষ্ট বস্তুর ভরবেগের পরিবর্তন হয় এবং একটা নির্দিষ্ট সময় যাবত হয়, তাই না? তো যেহেতু একটা বস্তুটা নির্দিষ্ট থাকে, তাই না, বস্তুটা সাপোজ একটা সলিড বস্তু, একটা ট্রাক হইতে পারে, একটা বল হইতে পারে, তার মানে কি এর ভরটা কাইন্ড অফ কনস্ট্যান্ট থাকে, তাই না? যখন আমরা একটা স্পেসিফিক অবজেক্ট নিয়ে কাজ করি তখন তার ভরটা সাধারণত কনস্ট্যান্ট থাকে, এবং তখন এম এফ আর এম আই দুইটাই আমার এম এর সমান হয়ে যায়। তো আলটিমেটলি কি দাঁড়ায় একটু ভাবো, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি হয়ে যায় না তখন? ভরবেগের পরিবর্তন হার কোন কি হয়, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি, অর্থাৎ এম কমন নিলে ভি মাইনাস ইউ বাই টি, আর ভি মাইনাস ইউ বাই টিকে আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি, তাই না? তো তখন আলটিমেটলি তাহলে ভরবেগ পরিবর্তনের হার কি হয়ে গেল, এম এ। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? আই গেস ব্যাপারটা তোমরা ক্লিয়ার। এরপরে ফাইনালি থার্ড যে কেসটা আছে, থার্ড কেসটার ক্ষেত্রে আমাদের সাপোজ গ্যাস নিঃসরণের ক্ষেত্রে, যেরকম এখানে কি গ্যাস নিঃসরণের ক্ষেত্রে, বা অনেক সময় আসতে পারে বালি পড়ার ক্ষেত্রে, ট্রাক থেকে বালি পড়তেছে, তো সেই ক্ষেত্রে যেটা হয় যে গ্যাসটা একটা সিমিলার বেগে, একটা নির্দিষ্ট বেগে পড়তে থাকে বা সাপোজ নিঃসরিত হইতে থাকে, এবং প্রতি সেকেন্ডে নির্দিষ্ট হারে গ্যাসের ভর কমতে থাকে। বেগ মানে সরণের হার, কিন্তু এখানে আমরা সরণের হার ইউজ করতেছি না, বরং সরণের হার কনস্ট্যান্ট থাকতেছে, এখানে ভরটা পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, যে একটা নির্দিষ্ট হারে ভরটা চেঞ্জ হচ্ছে। ওকে, সো তার মানে এখানে ফর্মুলাটি কিরকম হবে বলো তো, এম এফ, বেগ তো সেম, তাই না? তাহলে কি আমার ভি ইজিক্যাল টু ইউ ইজিক্যাল টু ভি হবে এই কেসের ক্ষেত্রে, তাই না? সো এম এফ ভি মাইনাস এম আই ভি ডিভাইডেড বাই টি হবে, আর ভিটা কমন নিলে থাকতেছে এম এফ মাইনাস এম আই ডিভাইডেড বাই টি, তাই না? সো এম এফ, এম এফ মানে কি শেষ ভর, আর এম আই মানে কি আদি ভর, তার মানে এটাকে কি বলা যায়, আদি, এটা হচ্ছে কে বলা যায় হচ্ছে ভরবেগের, এটাকে কি বলা যায়, ভরের পরিবর্তন, ডিভাইডেড বাই টি, যেটাকে আমরা ডেল্টিও লিখতে পারি, যেটাকে সময়ের পরিবর্তন আমরা হিসাবে আমরা চালাতে পারি। ওকে, আর এটার সাথে একটু মডিফাই করে আরেকটা সূত্র বানানো যায়, সেটা হচ্ছে ভি ডি এম ডিটি। সিমিলার সূত্র, সামান্য একটু পার্থক্যটা কোথায় একটু দেখি। ডেলটি মানে বুঝে হচ্ছে একটু বড় সময়ের জন্য, যেরকম 1 সেকেন্ড 2 সেকেন্ড এরকম যখন সময় ক্যালকুলেট করব তখন হচ্ছে এটা ডেলটি থাকে। কিন্তু যখন এই সময়ের পার্থক্যটা কম হয়ে যায়, যেরকম ধরো যে 1-2 সেকেন্ড না, বরং 1 ন্যানো সেকেন্ড বা 1 পিকো সেকেন্ড বা আরও ক্ষুদ্র, সাপোজ শূন্যর কাছাকাছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সেটাকে ডেল বলি না, সেটাকে আমরা শুধু ডি দ্বারা প্রকাশ করি। ওকে, ক্ষুদ্র পরিবর্তন, ডিটি দ্বারা বুঝাচ্ছে ক্ষুদ্র পরিবর্তন, ডেলটি দ্বারা বোঝায় পরিবর্তন, আর ডিটি দ্বারা বোঝায় ক্ষুদ্র পরিবর্তন। ক্ষুদ্র ঠিক না, ক্ষুদ্রতম, ঠিক আছে, এর থেকে আছে ক্ষুদ্র পরিবর্তন পসিবল না, ঠিক আছে, এতটাই ক্ষুদ্র। হোয়াটএভার, আমাদের এত কমপ্লেক্স জিনিসে যাওয়ার দরকার নেই। সো আলটিমেটলি আমরা কি পাই একটু দেখো, আলটিমেটলি আমরা যেটা পাই, আমরা তিনটা কেস পাচ্ছি। একটা কেসে এফ সমান সমান আসতেছে এম এফ ভি মাইনাস এম আই ইউ ডিভাইডেড বাই টি, আরেকটা ক্ষেত্রে যেটা হচ্ছে ধরো যে 90% ক্ষেত্রে তোমার এফ সমান সমান আসতেছে এম এ, যেখানে একটা সিঙ্গেল অবজেক্টের উপর যখন আমরা ভরবেগের সূত্র, বা ভরবেগের সূত্র না তো নিউটনের সেকেন্ড ল খাটাইতে যাই, তখন হচ্ছে এই এফ ফিজিক্যাল টু এম এ আসে। আর 8% ক্ষেত্রে ধরো আসতেছে তোমার এ ফিজিক্যাল টু ভি ডি এম ডিটি, যেটা হচ্ছে সাধারণত রকেট সায়েন্স বা এই টাইপের ক্ষেত্রে ইউজ করা হয়, রকেট সায়েন্স বা ট্রাক থেকে বালি পড়া এই টাইপের অঙ্কে ইউজ করা হয়। আর আরেকটা কেস থাকতেছে এটা, যেটা হচ্ছে একদম জেনারেলাইজ পার্ট, যেটা আসলে খুবই কম ক্ষেত্রে ইউজ করা হয়, যেটা হয়তো অনেকে তোমার এইচএসসি লাইফে ফেসও করবা না। ওকে, সো আমাদের মেইনলি, এবার আমরা টপিকে আসি, আমাদের মেইনলি লাগবে এইটা আর এটা। ওকে, আমাদের বলের এই দুটো ফর্মুলা লাগবে। আই গেস আমরা সেকেন্ড ল থেকে কি কি ফর্মুলা আসতে পারে সেটা আমরা মোটামুটি ক্লিয়ার।
এখন আমরা দেখব যে এইটা আমরা এখানে কিভাবে ইউজ করব। ওকে, সো আমাদের ধরলাম এই যে ট্রাকটা, এটা সো ট্রাক থেকে আমার গ্যাস নির্গমন হচ্ছে। গ্যাস নির্গমনের কি ভি কনস্ট্যান্ট আছে, আর ভরের পরিবর্তন হচ্ছে ডিএমডিটি, যেটাকে বলা আছে তোমার, কত যেন বলা আছে একটু দেখি আমরা, 240 কেজি পার মিনিট। ঠিক আছে, 240 কেজি পার মিনিট, 240 কেজি পার মিনিট। ওকে, একটু হাতের লেখা বুঝে নিও, আমি মুখে বলছি। আর বেগ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, তাই না? বেগ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। ওকে, এখন কথা হচ্ছে, এখন কথা কি বলো, এখন কথা হচ্ছে ভি যদি কনস্ট্যান্ট হয়, আমরা যদি এই গ্যাসের উপর প্রযুক্ত বলটা বের করতে চাই, ঠিক আছে, আমরা এই গ্যাসের উপর প্রযুক্ত বলটা বের করব এবং সেখানে ভি কনস্ট্যান্ট, তাহলে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে দেখো তো, কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে? তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, তাই না? এই ফর্মুলা যদি অ্যাপ্লাই হয়, আমরা অ্যাপ্লাই করি যে এফ গ্যাস সমান সমান ভি তো কনস্ট্যান্ট ডিএম ডিটি সমান সমান ভি এর মান আমার এখানে বলা আছে 100 মিটার পার সেকেন্ড, আর ডিএম ডিটি হচ্ছে 240 কেজি পার মিনিট। ওকে, তো এখানে আর একটু কনফিউজড হয়ে গেলাম আমরা যে কেজি পার মিনিট কেন, এটা তো এসে একক না, সেকেন্ড থাকা উচিত, তাই না? তো এটা কিভাবে ডিল করবো আমরা দেখি, 100 ইন্টু 240 কেজি ডিভাইডেড বাই 1 মিনিট, এভাবে আমরা লিখতে পারি না? এভাবে আমরা লিখতে পারি। দেন 100 ইন্টু 240 কেজি 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড। দেন তুমি দেখো এই 240 আর 60, লাগাও। সো এই 240 আর 60 কিন্তু কাটাকাটি যায়, দেন আলটিমেটলি তোমার কত থাকে, 224 কে 6 দ্বারা ভাগ করলে কত থাকে, 4। তার মানে এখানে আসতেছে 400 নিউটন। ক্লিয়ার? সো আমরা তাহলে কি পাইলাম বলতো, আমরা পাইলাম যে এই বরাবর আসলে গ্যাসের উপর প্রযুক্ত বলটা কত। আচ্ছা ঠিক আছে, আই গেস আমরা ফুল ব্যাপারটা বুঝতে পারছি যে আসলে এখানে যে ঘটনাটা ঘটতেছে বা গ্যাসের উপর আসলে কি পরিমাণ বল ক্রিয়া করতেছে সেটা হচ্ছে 400 নিউটন। ওকে, এখন কথা হচ্ছে গ্যাসের উপর যে বল প্রযুক্ত হবে, সাপোজ 400 নিউটন বল এখানে প্রযুক্ত হচ্ছে, সেটাই তো তোমার ট্রাকের উপর প্রতিক্রিয়া বল হবে না? সেটাই কিন্তু তার ট্রাকের উপর প্রতিক্রিয়া বল হবে। তার মানে তুমি যদি এখন আগের ঘটনাটা একটু সিম্পলিফাই করো, সেখান থেকে তুমি গ্যাস লিকেজের কনসেপ্টটা পুরো আউট করে দিতে পারো, তাই না? যে এখন ওই কনসেপ্টটাকে এইভাবে ভাবতে পারো যে একটা ট্রাক আছে, ট্রাকটার ওয়েট দেওয়া আছে, হ্যান দেওয়া আছে, ত্যান দেওয়া আছে, ভূমিতে তোমার ঘর্ষণের গুণাঙ্ক দেওয়া আছে। এখন ট্রাকটাকে তুমি যদি 60 ডিগ্রি কোণে বা 30 ডিগ্রি কোণে যদি 400 নিউটন বলে টানো, কি ঘটবে? এটা হচ্ছে এখন কাহিনী হয়ে গেছে, কারণ গ্যাসের কাহিনী থেকে যে পার্টটুকু আমাদের ক্যালকুলেট করতে হবে সেই পার্টটুকু আমরা ক্যালকুলেট করে ফেলছি, তাই না? গ্যাস হচ্ছে ক্রিয়াবল আর এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। ওকে, সো আই গেস ব্যাপারটা সবাই ক্লিয়ার। সো এখন কথা হচ্ছে, এখন আমরা গ্যাসটাকে ভুলে যেতে পারি, গ্যাসের কোনো কাজ নেই এখন আর। এখন আমার কাছে ট্রাকের উপর প্রযুক্ত বল 400 নিউটন আছে, এটা হচ্ছে মূলত গ্যাসের ক্রিয়ার কারণে প্রতিক্রিয়া হিসাবে আসছে। ওকে, তো 400 নিউটন আছে। এখন কথা হচ্ছে এই 400 নিউটন বলটা কোন দিকে ক্রিয়া করতেছে, এটা কি এক্স অক্ষ? এটা এক্স অক্ষও না, ওয়াই অক্ষও না। তার মানে আমরা জানি যে যখন একটা ভেক্টর থাকে যেটা এক্স অক্ষও না, ওয়াই অক্ষও না, সেটাকে কিন্তু উপাংশে ভাঙতে হয়, তাই না? উপাংশে ভাঙতে হয় না? এবং মজার বিষয়, উপাংশে যখন ভাঙা হয়ে যায় তখন ওই ভেক্টরটা আর এক্সিস্ট করে না, ওই ভেক্টরের বদলে দুইটা ভেক্টর আমাদের কাছে চলে আসে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর থাকে আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর থাকে। ওকে, সো এক্স অক্ষ বরাবর ভেক্টরটা কত হবে আমরা দেখি। আমাদের এই কোণটা প্রথমে জানা লাগবে, এই কোণটা আমরা একটু দেখি কত হইতে পারে। আমার জিনিসটা সিনারিওটা এরকম ছিল, এটা 30 ডিগ্রি ছিল, এটা 30 ডিগ্রি ছিল না? দেন এটা হচ্ছে গ্যাসের ক্রিয়া বলের দিক ছিল এটা, আর প্রতিক্রিয়া বলের দিক এটা। সো আলটিমেটলি এটা 30 হলে এটাও 30, আর এই কোণটা কত হয়, 60 ডিগ্রি, তাই না? সো আমরা এখানে 60 ডিগ্রি হিসাবে ক্যালকুলেটটা করতে পারি। সো যদি আমরা 60 ডিগ্রি ধরে ক্যালকুলেট করি, সেই ক্ষেত্রে এই কোণটা 60 আসতেছে এবং এফ এক্স অর্থাৎ এক্স উপাংশ আসতেছে এফ কস থিটা, যেটাকে আমরা বলতে পারি
400 ইন্টু কস 60 সমান সমান 400 ইন্টু হাফ সমান সমান 400 অর্ধেক করলে কত থাকে 200। সেমভাবে এখানে একটা উপাংশ বের হয় এফ ওয়াই সমান সমান এফ সাইন থিটা 400 ইন্টু সাইন 60 মানে √3/2 আলটিমেটলি তোমার অ্যান্সার আসবে 200√3। ওকে, তো আমাদের পরের স্টেপ এবার আমরা ভাবি। পরের স্টেপে আমার কাছে সে সেম ট্রাকটা আছে, যে ট্রাকটায় দেখা যাচ্ছে যে আগে একটা এফ ভেক্টর ক্রিয়া করতো, এখন একটা এফ ভেক্টর ক্রিয়া করে না, এখন একটা এফ এক্স ক্রিয়া করে যেটা 200 নিউটন, আরেকটা ক্রিয়া করে কি এফ ওয়াই যেটা হচ্ছে 200√3 নিউটন। ওকে, এখন হচ্ছে ভেক্টরটাকে আমরা দুই ভাগে ভেঙে ফেলছি, একটা এফ এক্স ক্রিয়া করতেছে, একটা এফ ওয়াই ক্রিয়া করতেছে, তাই না? তো এফ এক্স যেহেতু এক্স বরাবর ক্রিয়া করে, তার মানে এটা হচ্ছে এক্স বরাবর গতির জন্য দায়ী থাকবে, তাই না? এক্স অক্ষের গতির জন্য দায়ী থাকবে কে এফ এক্স, আর এফ ওয়াই থাকবে কিসের কিসের জন্য দায়ী, বস্তুটার ওজন কিংবা ভূমির উপর প্রযুক্ত বলের জন্য এফ ওয়াই দায়ী থাকবে। আমরা দেখি কিভাবে হয়। সো এফ এক্স এফ ওয়াই। এবার একটু বলো যে আসলে কি ট্রাকটার উপর শুধুমাত্র এই দুইটা বলই বা এই দুইটা ভেক্টরই ক্রিয়া করতেছে, আর কি কোনো ভেক্টর নাই? আরেকটা ভেক্টর আছে, তাই না? কারণ পৃথিবীতে যে কোনো বস্তুই থাকুক না কেন, তাদের একটা জন্মগত বল থাকে যেটাকে বলা হয় ওজন বল, তাই না? তার মানে দেখো সিনারিওটা কি দাঁড়ায়, ওয়াই অক্ষ বরাবর দুইটা ভেক্টর ক্রিয়া করে আর এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর ক্রিয়া করে। ওয়াই অক্ষ বরাবর ভেক্টর দুইটা বিসদৃশ ভেক্টর, আর আমরা জানি বিসদৃশ ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর সাম বা ভেক্টর লব্ধি করার যে প্রক্রিয়াটা সেটা একদম স্কেলার বিয়োগফলের মতো। তার মানে তুমি যদি এখন এই যে এফ ওয়াই আর এম জি ভেক্টর দুটাকে লব্ধি করো, সেই ক্ষেত্রে তুমি কি পাবা? তুমি ধরো যে নিট, আমরা দেখি, আমরা ধরলাম এই যে নিট একটা ক্রিয়াবল পাবো নিচের দিকে, এই বরাবর একটা ক্রিয়াবল পাবো যেটাকে আমরা নামকরণ করব, কি নামকরণ করব বলো? আচ্ছা, এফ টিআই নামকরণ করলাম। এফ ক্রিয়াবল যেটা হবে এম জি মাইনাস কত হবে এফ ওয়াই, এম জি মাইনাস এফ ওয়াই হবে না? তো নিচের দিকে এম জি আর উপরে এফ ওয়াই, সো আলটিমেটলি কি হবে এম জি মাইনাস এফ ওয়াই। আমরা ধরে নিচ্ছি এম জিটা হচ্ছে বড়, কারণ কি, কারণ এম জি যদি বড় না হয়, এম জি যদি ছোট হয়, এফ ওয়াই যদি বড় হয়, সেই ক্ষেত্রে ট্রাক উড়ে যাবে, ঠিক আছে? সো আমার মনে হয় না যে আসলে গ্যাস লিকেজের কারণে একটা ট্রাক উড়ে যাওয়া পসিবল। তোমাদের মনে হলে বলতে পারো, আমি সেই ক্ষেত্রে সেইভাবে অঙ্ক করাবো। যাই হোক, আমরা আপাতত ধরে নিলাম এম জি ইজ গ্রেটার দ্যান এফ ওয়াই। সো আলটিমেটলি এফ ক্রিয়াবল অর্থাৎ ভূমির উপর যে ক্রিয়াবলটা পড়বে সেটা এম জি মাইনাস কি এম জি মাইনাস এফ ওয়াই হবে, বোঝাই যাচ্ছে, তাই না? তো এখন বলো, ভূমির উপর কেউ যদি এম জি মাইনাস এফ ওয়াই ক্রিয়াবল দেয়, ভূমি তাকে একটা প্রতিক্রিয়া বল দিবে না? নর্মালি ভাবো, একটা ট্রাক ভূমির উপর এফ ক্রিয়াবল যদি দেয়, ভূমি তাকে প্রতিক্রিয়া বল দিবে না? এফ প্রতিক্রিয়া, এবং যেটা ক্রিয়াবলের সমান হবে, ক্রিয়াবলের সমান হওয়া ম্যান্ডেটরি না, কিন্তু ভূমি যদি সলিড হয় সেই ক্ষেত্রে ক্রিয়াবলের সমান হবে, ভূমি যদি নরম হয় সেই ক্ষেত্রে ক্রিয়াবলের সমান হবে না, সেই ক্ষেত্রে ক্রিয়াবলের থেকে প্রতিক্রিয়া বল কম হবে, এবং প্রতিক্রিয়া বল কম বিধায় বস্তুটা ধীরে ধীরে নিচের দিকে ডাইবা যাবে, ঠিক আছে? বস্তুটা তখন ধীরে ধীরে নিচের দিকে ডাইবা যাবে, কারণ পৃথিবী যে বলে তাকে টানতেছে, ভূমি প্রতিক্রিয়া বল হিসাবে সেই বল তাকে দিচ্ছে না, সো আলটিমেটলি সাম্য বল হইতে পারতেছে না। পৃথিবী যেদিকে টানতেছে সেই দিকে সামান্য একটা বলের উপাংশ বাকি থেকে যাচ্ছে, যেই উপাংশের কারণে সে ধীরে ধীরে পৃথিবীর দিকে অগ্রসর হবে, বা অন্য কথায় বলতে গেলে নরম মাটিতে সে ডাইবা যাবে, ঠিক আছে? তার মানে আমরা পেয়ে গেলাম যে এফ প্রতিক্রিয়া বল এখানে কত, এম জি মাইনাস এফ ওয়াই। তার মানে আর সমান সমান এম জি মাইনাস এফ ওয়াই। আর এম জি কত ছিল এখানে দেখি আমরা, এম ছিল কত, ট্রাকের ভর 1000, আমরা কি 1000ই নিব? আমরা কিন্তু 1000 নিব না, কারণ পৃথিবী যখন টানতেছে ওই বস্তুটাকে, তখন কিন্তু সে জানে না যে আসলে ট্রাকের মধ্যে মানুষ আছে, ট্রাকের মধ্যে গ্যাস আছে। পৃথিবী ট্রাকই দেখবে না, পৃথিবীর তো চোখ নাই, পৃথিবী দেখবে এখানে ভর কত আছে, তাই না? পৃথিবী জাস্ট দেখবেও না, ফিল করবে যে এখানে ভর কত আছে। যখনই সে ফিল করতে যাবে তখনই দেখবে যে এখানে মোটামুটি 1000 প্লাস 1000 প্লাস 100 2100 ভর আছে, মানে মূল কথা টোটাল ভরটা। ট্রাকের ভর ইনক্লুড হচ্ছে, গ্যাসের ভর ইনক্লুড হচ্ছে, মানুষ একজন আছে, দুইজন থাকলে দুইজনের ভর ইনক্লুড হইতো। ওকে, তার মানে এখানে এমজি যে ফরম্যাটটা আছে বা এমজি যে ফর্মুলা আছে, এখানে এম এর মান 2100 বসবে,
জি এর মান 9.8 ধরা যায়, আমরা 10 ধরলাম ক্যালকুলেশনের সুবিধার্থে, আর এফ ওয়ে আমরা জানতাম 200√3। ওকে, তার মানে আলটিমেটলি আর চলে আসতেছে 21,000 মাইনাস 200√3। ওকে, আমরা ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল ট্র্যাকের উপর পাওয়া গেছে, যেটা হচ্ছে 21,000 মাইনাস 200√3। ক্লিয়ার? এখন কথা হচ্ছে, এবার মনে করো যে ঘর্ষণ বল, ঘর্ষণ বলের কেসটা কি মনে আছে? ঘর্ষণ এমন একটা বল, খুব ইন্টারেস্টিং একটা বল, যেটা হচ্ছে অলওয়েজ গতির বিমুখে ক্রিয়া করে, অলওয়েজ ওয়েস্ট ফোর্স। ঠিক আছে, যে আসলে ভূমির গতির বিপরীতে ক্রিয়া করবে। গতি যদি এই দিকে হয় ঘর্ষণ উল্টো দিকে ক্রিয়া করবে, গতি যদি বামে হয় ঘর্ষণ ডান দিকে ক্রিয়া করবে, কোনো সমস্যা নাই। কিন্তু ইন্টারেস্টিং বিষয় যেটা, এই ঘর্ষণের মান ডিপেন্ড করে কার উপর জানো? এই ঘর্ষণের মান ডিপেন্ড করে প্রতিক্রিয়া বলের উপর, ভূমির প্রতিক্রিয়ার উপর। এমন একটা ভেক্টরের উপর ডিপেন্ড করতেছে যেটা ঘর্ষণের দিকেই না, বরং ঘর্ষণের সাথে 90 ডিগ্রি। ঠিক আছে, এমন একটা ভেক্টরের উপর ডিপেন্ড করতেছে যেটা ঘর্ষণের দিকেই নাই, ঘর্ষণের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এবং এই কারণে আমরা অনেকেই ঘর্ষণের অঙ্ক সলভ করতে চাই গোলায় যাই। সো ঘর্ষণ সলভ করতে হলে প্রথমে আমাদের প্রতিক্রিয়া বল সলভ করতে হবে, দেন আমাদের জানি আমরা যে ঘর্ষণ বল হচ্ছে প্রতিক্রিয়া বলের সমানুপাতিক, এবং সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য একটা কনস্ট্যান্ট আসে যেটাকে বলা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। তার মানে কি দাঁড়ায়? যে ঘর্ষণ বল সমান সমান ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু আর। আর এই অঙ্কের ক্ষেত্রে ঘর্ষণ গুণাঙ্ক কত? 0.1 দেওয়া ছিল। সো 21,000 মাইনাস 200√3। তো এখান থেকে তুমি যদি অঙ্কটা করো, সেই ক্ষেত্রে 2100 মাইনাস 200√3 আসবে। এবং এখানে একটা জিনিস মনে রাখো, এটা কিন্তু স্থিতি ঘর্ষণ। কেন স্থিতি ঘর্ষণ? কারণ সিনারিওটাতে বস্তুটা স্থির আছে, আমাদের টাস্ক কি হচ্ছে যে স্থির অবস্থা ভাঙবে কত বল প্রয়োগ করলে। ওকে, তার মানে এখানে আমরা ইউজ করবো স্থিতি গুণাঙ্ক। যদি গতি গুণাঙ্ক দেওয়াও থাকে, গতি ঘর্ষণ গুণাঙ্ক যদি দেওয়াও থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউজ করবো না, আমরা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ইউজ করে আমাদের অঙ্ক করতে হবে। তো আলটিমেটলি আমরা কি পাইলাম বলো? এই যে জিনিসটা পাইলাম, এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল, খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঘর্ষণ বল বা ওয়েস্ট। আর এই যে একটু আগে যে আমরা পাইছিলাম না, কোথায় জানি পাইলাম আমরা, এই যে এই বলটা, এই বলটা কি বল বলো তো? এই বলটা হচ্ছে প্রয়োগ বল, এই বলটা হচ্ছে প্রয়োগ বল। তার মানে এবার একটু মনে করো, আমাদের কিন্তু একটা ফর্মুলাও ছিল অনেক আগে, যদিও আমরা সেই ফর্মুলাতে করবো না, যে নিট বল সমান সমান প্রয়োগ বল মাইনাস ঘর্ষণ বল। ঠিক আছে, এরকম একটা ফর্মুলা ছিল। যাই হোক, আমরা সেই ফর্মুলা ইউজ করব না, আমরা নর্মাল কনসেপ্ট ইউজ করব। একটা বস্তু আছে, এই বস্তুর ক্ষেত্রে স্থিতি ঘর্ষণ সাপোজ 100 নিউটন। আচ্ছা, সো এখন কথা হচ্ছে যে এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে যে যদি আমি 100 নিউটন বল প্রযুক্ত করি, সেই ক্ষেত্রেও এই বস্তুটা গতি পাবে না, সেই বস্তুটাও কি এই ক্ষেত্রে বস্তুটা স্থির থাকবে। কারণ কি? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক 100 নিউটন। তার মানে 100 কাটা যে তোমার সাম্য বল তৈরি হয়ে যাবে। যদি তুমি 80 নিউটন বল প্রয়োগ করো, তবে কি হবে বলো? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক তো 100, তার মানে কি 80 থেকে 100 মাইনাস করলে আলটিমেটলি -20 কি বা 20 বল কি এই সাইডে থাকবে, 20 নিউটন বল পিছনের দিকে থাকবে, এরকম জিনিসটা। বা ধরো যে তোমার যদি আমি 10 নিউটন বল প্রযুক্ত করি, তাহলে 100 থেকে 10 মাইনাস করলে কত? 90 নিউটন বল বাম দিকে থাকবে। ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। স্থিতি ঘর্ষণ একটা লিমিট নির্দেশ করে, লিমিট বলতে কি বোঝায়? এর মান 0 থেকে 100 অব্দি হইতে পারে। কিভাবে বলি? মূল কথা, তুমি যদি 100 নিউটন বল প্রয়োগ করো, ও 100 নিউটন রিটার্ন করবে। তুমি যদি 80 নিউটন বল প্রয়োগ করো, ও 80 নিউটন রিটার্ন করবে। আর তুমি যদি 10 নিউটন বল প্রয়োগ করো, ও 10 নিউটনই রিটার্ন করবে। ঠিক আছে, যদি এরকম হইতো, সাপোজ যদি এরকম হইতো, সেই ক্ষেত্রে ঘটনাটা কেমন হইতো একটু ভাবো। যে একটা বস্তু তোমার সামনে আছে, তুমি হালকা করে টাচ করলা, তুমি 10 নিউটন বল প্রয়োগ করলা, কিন্তু ওর স্থিতি ঘর্ষণ কত? 100 নিউটন। তার মানে ও উল্টা দিকে 90 নিউটন বল পাচ্ছে এবং উল্টা দিকে চলে আসতেছে। ব্যাপারটা খুব অদ্ভুত না? যে তুমি একটা বস্তুতে টাচ করবে আর বস্তুটা উল্টা দিকে ব্যাক করবে ঘর্ষণের কারণে। সেটা কখনোই পসিবল না। সো কেসটা কি তাহলে আমরা আই গেস হালকা পাতলা বুঝতে পারছি যে স্থিতি ঘর্ষণ হচ্ছে একটা লিমিট নির্দেশ করে। তুমি 100 নিউটন দিলে সে 100 নিউটনই ব্যাক করবে, 80 দিলে 80 ব্যাক করবে, 10 দিলে 10 ব্যাক করবে, এবং সর্বোচ্চ সীমা পর্যন্ত ও ফুল বলটাকেই নিউট্রাল করে দেবে। কিন্তু তুমি যদি 100.0000000 100টা জিরো দিয়ে 1 নিউটন বল প্রয়োগ করো,
তখন কিন্তু ঘটনা ঘটে যাবে, যেহেতু তুমি স্থিতি ঘর্ষণকে ক্রস করে ফেলছো, এখন ও আর স্থিতিশীল থাকবে না, এখন ও গতিশীল হয়ে যাবে। এবং যে মোমেন্টে ও গতিশীল হয়ে যাবে সেই মোমেন্টে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কর কাহিনী টাহিনী সব শেষ। তখন ডাইরেক্টলি গতি ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তার মানে যেহেতু এটা 100-র খুব কাছাকাছি, আমরা ধরে নিতে পারি যে 100 নিউটন অর্থাৎ স্থিতি ঘর্ষণের সমান বল প্রয়োগ করলেই বস্তুটা গতি পাবে, যেহেতু খুবই কাছাকাছি, তাই না? সো এটাই হচ্ছে কনসেপ্ট। তার মানে এই সিনারিওটাতে কি হবে একটু দেখি। আমাদের প্রয়োগ বল আছে 200 নিউটন, আমাদের ঘর্ষণ বল আছে 2100 মাইনাস 200√3, 2100 মাইনাস 200√3। সো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে এখানে দেখো ভাইবা, যে যদি তুমি ঘর্ষণ স্থিতি ঘর্ষণের সমান বল প্রয়োগ করতে পারতা, তোমার বস্তুটা গতিশীল হইতো। স্থিতি ঘর্ষণের কম বল প্রয়োগ করলে সেটা গতিশীল হবে না, তাই না? তার মানে তোমাকে টোটাল বল প্রয়োগ করতে হবে এত, কিন্তু অলরেডি তোমার বল প্রয়োগ করা আছে এত। তার মানে আলটিমেটলি তোমার এক্সট্রা কত বল লাগবে বলো তো? টোটাল প্রয়োগ করতে হবে এত, অলরেডি করা আছে 200, তার মানে এক্সট্রা তোমার লাগতেছে 1900 মাইনাস 200√3 নিউটন। আচ্ছা 200 না, আই গেস 20 আই গেস, ওয়েট মিনিট। আচ্ছা এখানে একটা আমাদের ভুল হয়েছে, হ্যাঁ এটা হবে 20, এটা হবে 20 20 20 20। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি যে আমাদের টোটাল বল প্রয়োগ করা লাগবে এত, আমাদের অলরেডি করা আছে এত। তার মানে যেটুকু করা আছে ওইটুকু বিয়োগ করলে যেটুকু পাওয়া যায়, এইটুকু যদি এক্সট্রা বল আমি ওরে আরো প্রয়োগ করতে পারি, তাহলেই ওর স্থির অবস্থা নষ্ট হয়ে যাবে এবং সে গতিশীল অবস্থায় চলে যাবে। এটাই হচ্ছে টোটাল কনসেপ্ট। আই গেস সবাই ক্লিয়ার? ওকে, আমরা একটু ফুল স্টেপগুলো আরেকবার বলি, কারণ অনেকগুলো স্টেপ তোমরা গোলা যাইতে পারো। একটা ট্রাক ছিল, এক দেশে একটা ট্রাক ছিল, ট্রাকটায় লিকেজ হচ্ছিল। তো এই লিকেজের মাধ্যমে কি গ্যাস বেরোচ্ছিল, তাই না? তো আমরা প্রথমে বের করলাম যে গ্যাসের ক্রিয়াবলটা কত। গ্যাস যে লিকেজ হচ্ছে কনস্ট্যান্ট বেগে যাচ্ছে এবং প্রতি সেকেন্ডে কিছু ভর কমতেছে, তো এখানে ক্রিয়াবলটা কত। যেহেতু কনস্ট্যান্ট বেগ, তাই আমরা VdM/dt এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম এবং গ্যাস কর্তৃক ক্রিয়াবলটা পেয়ে গেলাম। এরপরে আমরা নিউটনের থার্ড ল ইউজ করে দেখলাম যে আসলে গ্যাসের তো ক্রিয়াবল পাইলাম, কিন্তু আমরা তো ডিল করতেছি ট্রাক নিয়ে, তাই না? আমরা তো ট্রাক নিয়ে ডিল করতেছি, তার মানে ট্রাকের উপর আসলে প্রযুক্ত বল কত? গ্যাসের ক্রিয়াবলের সমানই, তাই না? গ্যাসের ক্রিয়াবলের সমানই হবে না? হ্যাঁ, গ্যাসের ক্রিয়াবল সমানই হবে। তো এখান থেকে আমরা খুব ইজিলি ট্রাকের উপর প্রযুক্ত ক্রিয়াবল বের করে ফেললাম। ঠিক তার পরের মোমেন্টে আমরা দেখলাম যে এখন তো ট্রাকের উপর প্রযুক্ত ক্রিয়াবল আমরা পাইয়াই গেছি, কিন্তু ক্রিয়াবলটা আমার এক্স অক্ষ ওয়াই অক্ষে নাই, এক্স অক্ষ ওয়াই অক্ষে নাই। তো এখন তাইলে কি করব আমরা? এখন তাহলে আমরা যেটা করবো যে ট্রাকের এই বলটাকে উপাংশে ভাঙা ফেলবো, যেন আমাদের সাপোজ এক্স একটা উপাংশ পাওয়া যায়, ওয়াই একটা উপাংশ পাওয়া যায়, যেন আমরা খুব ইজিলি ডিল করতে পারি। ঠিক আছে, দেন আমরা এফ এক্স আর এফ ওয়াই বের করে ফেললাম। ক্লিয়ার? এর পরবর্তীতে আমাদের মাথায় আসলো যে আসলে ঠিক আছে, ট্রাকের উপর দুইটা বল প্রযুক্ত করা হয়েছে, এফ এক্স আর এফ ওয়াই। কার কারণে প্রযুক্ত হয়েছে? গ্যাসের কারণে প্রযুক্ত হয়েছে। কিন্তু কিন্তু ট্রাকের তো একটা জন্মগত বল আছে, একটা জন্মগত এমজি বল আছে না? হ্যাঁ, এমজি বল আছে। তার মানে ওইটা নিয়েও তো আমাকে ডিল করতে হবে, তাই না? সো আলটিমেটলি এই যে এফ এক্স জিনিসটা যে আছে, এই এফ এক্স জিনিসটাকে আমরা ধরলাম ট্রাকের প্রয়োগ বল, তাই না? কারণ আমি এক্স অক্ষ বরাবর ট্রাকটাকে গতিশীল করতে যাচ্ছি এবং এক্স অক্ষ বরাবরই এফ এক্স আছে, তার মানে এটা হচ্ছে প্রয়োগ বল। আর বাকি এই দুইটা বল যে আছে, এই দুইটা বলকে আমরা কি করলাম? লব্ধি করলাম। লব্ধি করে আমরা একটা মাত্র বলে কনভার্ট করে ফেললাম, যেটাকে আমরা বললাম যে এফ ক্রিয়া, যেটা হবে mg মাইনাস এফ ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে ভূমির উপর ক্রিয়া বল। ট্রাকটা ভূমির উপর আসলে কি পরিমাণ বল প্রযুক্ত করছে, এটা চিত্র আঁকাটা আসলে 100% এক্সাক্ট না। আমরা চিত্রটা যদি এইভাবে আঁকা লাগতো আমাদের, এই ধরো এইভাবে। ঠিক আছে, এটা ভূমির উপর প্রযুক্ত বল। ভূমি ধরো যে এটা,
এটা ধরো ভূমির উপরই প্রযুক্ত বলটা আছে। এখন ভূমির উপর যদি আবার ট্রাক বল প্রয়োগ করে, ভূমি তো আবার ভালো মানুষ না, সে একটা প্রতিক্রিয়া বল দিবে, তাই না? টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেল খেতে হয়। নাইস, খুব সুন্দর একটা উদাহরণ। হোয়াটএভার। তো ক্রিয়া বল আমরা পাইছি, যে বলটা সে ভূমির উপর প্রযুক্ত করবে সেইটাই ট্রাকের প্রতিক্রিয়া দিবে, আর সরি হ্যাঁ ট্রাকের প্রতিক্রিয়া দিবে। আর ট্রাকের উপর এই, তো তলের লম্বা বরাবর যে প্রতিক্রিয়া বল সেটাকে আমরা মূলত আর হিসাবে চিনি, যেটা হচ্ছে mg মাইনাস এফ ওয়াই বলা হয়, ঠিক আছে? mg মাইনাস এফ ওয়াই যেটা আমরা পাইলাম। তো এখন কথা হচ্ছে এখান থেকে আমরা আরো একটা জিনিস জানি, যে এই তলের প্রতিক্রিয়ার উপর ঘর্ষণ নামক একটা বল ডাইরেক্টলি ডিপেন্ড করে, যে ঘর্ষণ বল সমান সমান ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু তলের প্রতিক্রিয়া। তার মানে এখান থেকে আমরা পাইলাম মিউ ইন্টু mg মাইনাস এফ ওয়াই। কোন কোন বরাবর ক্রিয়া করবে বলতো? ঘর্ষণ কোন বরাবর ক্রিয়া করে? ঘর্ষণ ক্রিয়া করে, ঠিক। গতি ছিল এই বরাবর, গতির প্রয়োগ বল ছিল এফ এক্স, এবং ঘর্ষণ বল ক্রিয়া করবে ঠিক উল্টা দিক বরাবর, যেটা হচ্ছে এফ সমান সমান মিউ আর। এখন দেখো এক্স অক্ষ বরাবর দুইটা বল আছে, ঠিক আছে? যদি আর আমরা জানি যে ঘর্ষণ বলের হচ্ছে একটা লিমিট নির্দেশ করে, তাই না? যদি এই এফ এক্স এর মান ঘর্ষণের থেকে বেশি হইতো, তাহলে জিনিসটা গতিশীল হয়ে যেত, তাই না? তাহলে জিনিসটা গতিশীল হয়ে যেত। তার মানে এই এফ এক্স এর সাথে আমার আরো একটা এক্সট্রা বল প্রয়োগ করতে হবে, যেটা ধরো যে এফ এক্সটা লিখলাম। এই দুইটা সমান যদি এই ঘর্ষণ বলের সমান হয়ে যায়, তাইলে কিন্তু আমার স্থিতি নষ্ট হয়ে যাবে, তাই না? এটাই তো লজিক। তার মানে এফ এক্সট্রা প্লাস এফ এক্স, এই দুজন মিলে আমার হইতে হবে কি ঘর্ষণ বলের সমান। তো এখান থেকে আমরা বলতে পারি যে এফ এক্সটা সমান সমান মিউ আর মাইনাস এফ এক্স সমান সমান, এখান থেকে আলটিমেটলি একটা অ্যান্সার বের হয়ে আসে। সো বেশ লেন্দি একটা প্রসেস, আমরা আই গেস পুরাটা বুঝতে পারছি। যদি একটু বুঝতে সমস্যা হয় আরেকবার দেখো ফাইনালে যে আমরা সাম আপটা দিলাম, আই গেস বুঝে যাবা, অত কঠিন না, একটু হাইব্রিড।